তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার ইন্টারনেটে ক্লাস করতে পারছি। বেশ কিছুদিন গ্যাপ ছিল, আমাদের পূজার ছুটি ছিল। তো পূজার ছুটির পরে আমি ক্লাস নিতে পারিনি ছুটির কারণে। তো তারপরে আবার তোমাদের সাথে আবার চলে আসলাম। আমি কৃষ্ণ স্যার, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে ক্লাসটা আমি তোমাদের সামনে উপহার দেব, সেই উপহারটা হলো ক্লাস 6-এর 10ম অধ্যায় সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। যে ধারণাটা আমরা যদি এখান থেকে ভালো করে না পাই, তাহলে কিন্তু উপরের শ্রেণীতে যে আমাদের যে সমস্যা সৃষ্টি হবে, সেই সমস্যা সৃষ্টি যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রেখে আমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখব এবং শুনব। তো আমরা যে প্রতিনিয়ত আমরা যে কাজটা করে থাকি, সেই কাজটা আমরা একটু দেখি, তোমাদের একটু প্রশ্ন করে দেখি তোমরা সেই কাজ থেকে কতটুকু এই বিষয়ের বা এই অধ্যায়ের জ্ঞান আছে সে সম্পর্কে তোমাদের কাছ থেকে একটু বের করার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত বাড়ি থেকে বেরিয়ে যে কোনো জায়গায় আমরা যেয়ে থাকি। তো যে কোনো জায়গায় যেতে গিয়ে হয় সেটা হেঁটে চলি, অথবা রিক্সায় চলি, অথবা কোনো যানবাহনে চলি। তো যানবাহনে চলতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে আমরা প্রথমে গাড়িটা, সেই যানবাহনটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে দেখা গেল যে সে চলা শুরু করলো। এই চলাকে আমরা সাধারণত কি বলে থাকি? তোমরা কি কেউ বলতে পারবা? হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারবে না। এটা হলো গাড়ি গতিশীল। তা গাড়ি গতি চলছে, গাড়ি নিজস্ব গতিতে গতিশীল অবস্থায় চলছে। তাহলে আমরা অনেক সময় আমরা বলি যে গাড়ি কত দ্রুত চলছে। তো তখন আমরা বলি যে এর স্পিড বা গতি নিয়ে এটা চলছে। কত নিয়ে চলছে? তো কেউ হয়তো বলে যে 50 কিলোমিটার গতিতে চলছে। তাহলে এই 50 কিলোমিটার গতিতে চলছে, এই যে গতি শব্দটা এসেছে, এই শব্দটা আমাদের এই অধ্যায়ের মূল কথা। যে আজকে আমরা গতি সম্পর্কে এই অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনাটা করতে গিয়ে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো বইতে তোমাদের কিছু আছে, আমিও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। সেটা ব্যতিক্রম কিছু সংজ্ঞা আছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই তুলে ধরতে গিয়ে আমি তোমাদের সামনে এই সংজ্ঞাগুলো সুন্দর করে দেখাচ্ছি কী করে এই সংজ্ঞাগুলো সংজ্ঞায়িত করা যায়।
তো আমরা এবার দেখি যে যে সংজ্ঞাগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি বা বইতে যেগুলো আছে সেগুলো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা গতি সম্পর্কে যে ধারণাটা পেলাম, সেই ধারণার বইয়ের আঙ্গিকে যে সংজ্ঞাটা রয়েছে এবং উপরের শ্রেণীতে যে আমাদের বললাম যে পদার্থবিজ্ঞান একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে যে সংজ্ঞা বা সেখানে যেগুলো ব্যবহার হবে সেগুলো আমরা একটু দেখি। তো যা হোক, গতি হলো প্রতিটি বস্তুর সরণকে আমরা গতি বলে থাকি। সেটা যদি আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি তাহলে আমরা বলবো যে প্রসঙ্গ কাঠামো বা পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু এবং এই ঘটনাকে গতি বলা হয়। তো গতি বলতে গিয়ে আমরা গতির সংজ্ঞা বলতে গিয়ে একটা প্রসঙ্গ কাঠামো কথাটা চলে এসছে। আমরা দেখি এই প্রসঙ্গ কাঠামো কাকে বলে। প্রসঙ্গ কাঠামো আমরা দেখি যে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর আরো ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলতে পারি যে সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন এক সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। সেটা কেমন? প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো স্থান। যেমন আমরা উদাহরণ দিতে পারি, বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাপলে বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। আবার যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাই বা জানতে চাইলে আমরা সেখানে পাবো পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি আমরা বুঝলাম। তারপরে বলছি যে আমরা জানি যে সমগ্র বিশ্বজগৎ গতিশীল। আমরা গতিশীল শব্দটা আগেই নিয়ে এসেছিলাম প্রথম থেকেই। সুতরাং পৃথিবীর সাথে আমি গতিতে আছি বা আমি গতিশীল। এবার এই গতিশীল যে অবস্থা, সেই অবস্থা থেকে আরো সংজ্ঞায় আমরা পৌঁছাতে পারি। সেই সংজ্ঞা দুটো আমরা কি আমরা দেখি। যেমন স্থিতি। স্থিতি শব্দটা এসেছে আমাদের এখানে কিভাবে? সেই স্থিতি শব্দটা আমরা দেখি যেহেতু সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করাই হলো স্থিতি। অর্থাৎ আমি যে এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে অবশ্যই সেটা স্থিতি। একটা গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও স্থিতি। আবার একটা গাছ দাঁড়িয়ে আছে এটাও একটা স্থিতি। আমাদের সুন্দর যে স্থাপনা, একটা বিল্ডিং, এটাও একটা স্থিতি। আবার রাস্তার ধারে যে রাস্তার ধারে যে লাইট পোস্টটা দাঁড়িয়ে আছে সেটাও একটা স্থিতি। আবার প্রকৃতিতে গাছপালা এরাও দাঁড়িয়ে আছে, এটাও একটা স্থিতি। স্থিতির সাপেক্ষে আমরা স্থিতির পরে আমরা যে সংজ্ঞাটা পাই সেটা হলো গতি। গতি হলো সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাই হলো গতি। অর্থাৎ এখান থেকে যদি কোনো বস্তুকে যদি চলাচল শুরু করতে দেওয়া হয় সেটাই কিন্তু গতি। সেটা যে কোনো যানবাহন হতে পারে, যে কোনো মানুষও একটা নির্দিষ্ট গতিতে চলতে পারে। এবার আমরা এই গতি সম্পর্কে জানলাম। গতির সম্পর্কে জানার পরে গতির বেশ কয়েকটা প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা একটু জানি। যেমন 1 নম্বর হলো চলন গতি। চলন গতি আবার 2 প্রকার। একটা হলো সরল গতি আর একটা হলো বক্র গতি। সরল গতিটা কেমন? সরল গতিটা আমরা দেখতে পাই যে আমরা যখন কলমের একটা সুন্দর করে লেখা শুরু করে যদি সোজা সরলরেখা বরাবর চলতে থাকে, এটা হলো সরল গতি। আবার 2 নম্বরে বলা হচ্ছে বক্র গতি। বক্র গতিকে এই লেখার কলমটা যদি আমি এভাবে বাঁকাভাবে চলতে থাকে,
তাহলে অবশ্যই সেটা বক্রগতি। তাহলে আমরা চলন যে গতি, সেই চলন গতির দুই প্রকারভেদ জানলাম, একটা হলো সরল গতি আর একটা হলো বক্রগতি। এরপরে আছে 2 নম্বরে আছে ঘূর্ণন গতি। যেটা ঘূর্ণন গতি আমরা দেখতে পাই কি, আমরা একটা উদাহরণ দিই। একটা উদাহরণ হলো যেমন আমরা বাড়িতে আমাদের ফ্যান ঝুলানো আছে, এই ফ্যান যেভাবে ঘোরে, এই ঘোরার যেটা ঘোরে সেই ঘোরাকে বলবো আমরা ঘূর্ণন গতি, অর্থাৎ বৈদ্যুতিক পাখা। 3 নম্বর যেমন রয়েছে জটিল গতি। জটিল গতি উদাহরণ দিতে পারি আমরা, যেটা ড্রিল মেশিন। আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে যেখানে ওয়েল্ডিং করা হয় সেই দোকানে গেলে আমরা দেখতে পাই যে একটা লোহা ছিদ্র করছে বা একটা পাত ছিদ্র করছে। সেই লোহা বা পাত ছিদ্র করার যে মেশিনটা, তাকে বলা হয় ড্রিল মেশিন। তাহলে ড্রিল মেশিনের উদাহরণ আমরা পেলাম যে সেটা জটিল গতির উদাহরণ। এবার আসছে পর্যাবৃত্ত গতি 4 নম্বরে, যেটা ঘড়ির কাঁটার গতি। আমরা দেখতে পাই যেটা যে ঘড়িতে আর কি যে কাঁটাটা ঘোরে, এই কাঁটাটা ঘোরাটাই হলো আমাদের পর্যাবৃত্ত গতি। তারপরে আসছে স্পন্দন বা দোলন গতি। স্পন্দন বা দোলন গতি কি 5 নম্বরে, সেটা হলো দেওয়াল ঘড়ি। আমাদের বাড়িতে আমাদের দেওয়াল ঘড়ি আছে, সেই দেওয়াল ঘড়ির তোমার যে দোলনটা দোলে, ঠিক সেই দোলনটাকে বলা হচ্ছে হলো স্পন্দন বা দোলন গতি। যেমন এরকম ভাবে আমরা দেখতে পাই, এটা ঘুরে এপাশে আসছে একবার, এপাশে আসছে একবার, এদিকে একবার যায়, আবার এদিক থেকে এদিকে একবার যায়, এটাই হলো তোমার স্পন্দন বা দোলন গতি। তাহলে আমরা জানলাম গতির প্রকারভেদগুলো। এবার আসছে আমরা দূরত্ব। আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা জানি এখানে। দূরত্বটা কি? দূরত্বটা হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি অন্য কথায়, নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্যই হলো দূরত্ব। আচ্ছা, তারপরে এবার সরণ। সরণটা কি? ঠিক একই রকমের সংজ্ঞা আমরা ওখান থেকে দিতে পারি, যে কোনো বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। ঠিক আমরা সরণটা অন্য কথায় আমরা যে সংজ্ঞাটা দিতে পারি, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সোজাসুজি বা সরলরেখায় অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। এই সরণ, দূরত্ব আর সরণ, এই দূরত্ব সরণের আমরা কি দিয়ে মেপে থাকি? আমরা কিন্তু যেমন বাজার থেকে চাউল কিনে, তরি তরকারি কিনে, নির্দিষ্ট মাপ সেখানে দেওয়া হয়। যেমন চালের কথা বলি, যে 1 কেজি চাল কিনেছি বা হলো 3 কেজি তরকারি কিনেছি, ইত্যাদি ভাবে মাপা হয়। ঠিক তেমনিভাবে আমাদের এই দূরত্ব বা সরণকেও আমাদের একটা মাপে পরিমাপ করতে হয়। সেই মাপটার আন্তর্জাতিক একক, যেটা বলা হয় যে দূরত্ব এবং সরণের যে একক প্রকাশ করা হয়েছে, তাকে আন্তর্জাতিক একক একটা, কিন্তু আসলে দূরত্ব বা সরণকে আমরা ইচ্ছা করলে একাধিক মাপে মাপতে পারি। যেমন মিটার, কিলোমিটার, গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি দিয়ে। এবার আমরা এখানে একটু গাণিতিক উদাহরণ দেখি যে দূরত্ব আর সরণ কি। দূরত্ব আর সরণ আমরা একটু গাণিতিকভাবে দেখি। দূরত্ব হলো, যেমন ধরো দূরত্ব আর সরণের একটা উদাহরণ দেখি। স্বর্ণা বাড়ি থেকে 7 কিলোমিটার হাঁটলো।
সে 3 কিলোমিটার পিছনে হাঁটে। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে দূরত্ব আর সরল তার কতটুকু হয়েছে আমরা একটু দেখি। তাহলে দূরত্বটা কি, সে কি করছে 7 কিলোমিটার সে বাইরে থেকে সে 7 কিলোমিটার হাঁটলো, হঠাৎ সে কি করলো 3 কিলোমিটার পিছনে হাঁটলো। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? তাহলে দূরত্ব অতিক্রম করলে আমরা জানি সে মোট যতটুকু পথ অতিক্রম করেছে তাকে বলবো আমরা দূরত্ব। তাহলে দূরত্ব বলতে পারি সমান 7 যোগ 4 কিলোমিটার সমান 11 কিলোমিটার। সে প্রকৃতপক্ষে এখান থেকে 7 কিলোমিটার দূরত্বে গিয়েছিল, আর সে আবার কিছুক্ষণ পরে হঠাৎ মনে করলো যে আমি একটু পিছনে যাওয়ার দরকার, সে 4 কিলোমিটার পিছনে চলে আসলো। তাহলে তার সে 7 কিলোমিটারও দূরত্বে গেছে, আবার 7 থেকে আবার সে 4 কিলোমিটার গেছে, অর্থাৎ মোট দূরত্ব সে 7 কিলোমিটার হেঁটেছে আবার 4 কিলোমিটারও হেঁটেছে। তাহলে 7 কিলোমিটার আর 4 কিলোমিটার মোট 11 কিলোমিটার তার দূরত্ব। এবার সে পিছনে যখন চলে আসলো তাহলে বলতে পারি যে এবার সরণ যেটুকু হবে সেই সরণটা হলো কি হলো মোট তার কিন্তু সেই প্রথম স্থান থেকে যে স্থান 4 কিলোমিটার এসে আসলো সেই দূরত্বটা যতটুকু আছে সেই দূরত্বটাকে আমরা বলবো সরণ। অর্থাৎ সরণ সমান 7 বিয়োগ 4 কিলোমিটার সমান 3 কিলোমিটার। তাহলে আমরা দূরত্ব এবং সরণ সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা সংজ্ঞাতে যাব, সে সংজ্ঞাটা আমরা দেখি সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়। যেমন আমরা এরপরে
যে সংজ্ঞাগুলো জানবো। আরো বেশ কিছু সংজ্ঞা রয়েছে আমাদের বইতে, সেই সংজ্ঞাগুলো আমরা একটু দেখি। যেমন দ্যুতি রয়েছে, বেগ রয়েছে, দ্যুতি বেগের পার্থক্য এবং ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানবো। তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যতগুলি কার্যক্রম আছে সব আমরা জেনে যাব। তাহলে আমরা দ্যুতি সম্পর্কে জানি। দ্যুতি সম্পর্কে যেটা আমরা পাচ্ছি সেটা হলো কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্যুতি বলি। তো সেই দ্যুতিকে আমরা আরো কয়েকটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্যুতি বলি। আবার আরেকটা বলতে পারি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্যুতি বলি। আবার বলতে পারি কোনো বস্তু সময়ের সাপেক্ষে সরল বা বক্রপথে যে দূরত্ব অতিক্রম করে তার নাম হলো দ্যুতি। তা তোমরা এই আমি 4টে সংজ্ঞা দিয়েছি, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা নিয়ে আয়ত্ত করো, এবং লেখার সময় হয়তো একটা সংজ্ঞায় লাগে, কিন্তু জানার জন্য আমি আরো কয়েকটা সংজ্ঞা দিয়েছি, যেটা তোমাদের ভালো লাগে সেই সংজ্ঞা দিয়ে। এবার বেগটা হলো কোনো নির্দিষ্ট দিকে দ্যুতিকে তোমার বেগ বলা হয়। সেই বেগের আবার আমি অন্যভাবেও সংজ্ঞাটা দিয়েছি, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। আবার দিয়েছি কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ বা যে দূরত্ব অতিক্রম করে তার নাম হলো বেগ। আরো একটা সংজ্ঞা, যে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলা হয়। তো এগুলো দ্যুতি এবং বেগের আমি সংজ্ঞা দিলাম। এই সংজ্ঞা সাপেক্ষে আমরা দ্যুতি এবং বেগের পার্থক্য নির্ণয় করতে পারি। সেই পার্থক্যটা কি? সংজ্ঞা সাপেক্ষে সংজ্ঞা বাদে আরো কিছু পার্থক্য দিতে গিয়ে আরো কিছু সমন্বয় করতে হয়েছে আমার। সেই সংজ্ঞা সে সম্পর্কে আমরা দেখি যে পার্থক্য করতে গেলে আর কি কি লেগেছে। যেমন এখান থেকে ইচ্ছা করলে আমি যে কোনো একটা সংজ্ঞা নিয়ে এখানে প্রথম সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য দিতে পারি। যেমন আমি দিয়েছি কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই দ্যুতি, আর কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। দ্যুতির একক মিটার পার সেকেন্ড। মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের বইতে এটা আছে, এবং উপরের শ্রেণীতে গিয়ে দেখবা এই এককটা কাজে লাগানো আছে, আবার এটাও লাগানো আছে, যেটা এম পার এস বা এম টু দি পাওয়ার মাইনাস এস। অর্থাৎ এই দুটোরও যে কোনো একটা তুমি ইচ্ছা করলে গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারো। আবার বেগের এককও ঠিক একই রকমের। দ্যুতির একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্যুতিকে এস দ্বারা প্রকাশ করা হয়, অতিক্রান্ত দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। বেগের সূত্র সরণ বাই সময়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো তোমাদের গাণিতিক রূপে একটা বাংলায় লিখে সূত্রের প্রকাশ, একটা গাণিতিক চলক লিখে সূত্রের প্রকাশ। দ্যুতির শুধুমাত্র মান আছে, বেগের মান ও দিক উভয়ই আছে। এর যেমন দ্যুতি একটা স্কেলার রাশি। স্কেলার রাশি শব্দের অর্থ হলো যার মান নেই, যার কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যার মান এবং দিক দুটোই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। দ্যুতিকে আমরা কি দিয়ে মাপি? দ্যুতিকে আমরা একটা বিশেষ যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হলো স্পিডোমিটার দিয়ে দ্যুতি মাপা হয়। আর বেগকে মাপা হয় ভেলাটোমিটার দিয়ে, এই বেগ মাপা হয়। তাহলে আমরা দ্যুতি আর বেগ সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার এখান থেকে আমি একটা গাণিতিক সমস্যা তোমাদের দিয়ে দেব। সেই গাণিতিক সমস্যাটা তোমরা দেখি তোমরা পারবে না আমি জানি, তারপর আমি করে দিই। সেটা হলো, মনে করো দ্যুতির একটা উদাহরণ দিই। যেমন
যেমন এখানে দুটির উদাহরণ দেওয়া যেতে পারে। মৌমিতা 20 সেকেন্ডে বিশ সেকেন্ডে 200 মিটার অতিক্রম করল। এর দ্রুতি কত? তাহলে এর দ্রুতি বের করতে গেলে আমরা যেটুকু এখান থেকে সূত্র পেলাম, যে সূত্রটা হলো দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি সমান আমি লিখতে পারি, অতিক্রান্ত দূরত্ব হলো 200 মিটার আর সময় হলো 20 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে আসছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেল দ্রুতি। এবার যদি বেগ বলা হয় তাহলে বেগের প্রশ্নটা কেমন হবে? বেগের প্রশ্নটা যদি বলা হয় তাহলে একই সূত্র একই সব কাজ হবে, তবে এখানে মৌমিতা এবার বলবো পূর্ব দিকে। পূর্ব দিকে মৌমিতা পূর্ব দিকে 20 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করলো। এর বেগ কত হবে? তাহলে এর বেগ হবে একই, শুধুমাত্র দুটির জায়গায় বেগ বসিয়ে দিলেই হয়ে যাবে। বেগ সমান 200 মিটার বাই 20 মিটার সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে শুধুমাত্র এই বেগের সাথে দুটির সাথে সম্পর্ক হলো, বিশেষ করে একটা মনে রাখবে যে এর হলো দিক নেই আর এর হলো দিক আছে। গেল আমরা দ্রুতি আর বেগ সম্পর্কে জানলাম। এবার আর অল্প একটু বাকি রয়েছে এই অধ্যায়ে, সেটা হলো আমরা ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর এই ত্বরণকে সাধারণত ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি বাংলায় লিখি তাহলে এটা লিখবো, আর যদি প্রতীকের মাধ্যমে লিখি তাহলে m পার s স্কয়ার, কমা এটা আরেকটা লেখা যায় ms টু দি পাওয়ার -2। আবার এর সূত্রটা হলো ত্বরণ সমান আমরা বলতে পারি বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বলতে আমরা বুঝি যে তার একটা আদি বেগ ছিল এবং শেষ বেগ ছিল। সেই আদি বেগ এবং শেষ বেগ এই দুটো সাথে সম্পর্ক বেগের পরিবর্তনের। তাহলে বেগের পরিবর্তনে আমরা পাই শেষ বেগ ও বিয়োগ আদি বেগ, একে সময় দিয়ে ভাগ করলে আমরা অবশ্যই এই ত্বরণের সূত্র পেয়ে যাব। আর ত্বরণের সূত্রের সাপেক্ষে আমরা যদি প্রতীকের মাধ্যমে এটা ব্যবহার করি তাহলে ত্বরণকে আমরা বলছি এ দ্বারা প্রকাশ করছি, আর শেষ বেগকে ভি দ্বারা, আদি বেগকে ইউ দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করছি। এটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক এমনি ভাবে আমরা মন্দন যদি বের করি, মন্দন বের করতে গেলে আমরা কি পাবো? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক এমনি ভাবে একে তোমার ডি দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের একক আর মন্দনের একক এক, শুধুমাত্র সূত্রটা একটু পরিবর্তন আছে, সেটা হলো মন্দন সমান বেগের পরিবর্তন এটাও, কিন্তু এটা হবে আদি বেগ বিয়োগ শেষ বেগ বাই সময়। তাহলে ডি সমান বলতে পারি ইউ বাই ভি, ইউ মাইনাস ভি বাই টি। তাহলে এর একটা ছোট্ট উদাহরণ দিই আমরা। সেটা হলো, মনে করো সিমি 30 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি থেকে চলা
শুরু করলো। 10 সেকেন্ড পর তার বেগ হলো 60 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত? তাহলে এই উদাহরণ সাপেক্ষে আমরা এই সূত্রে যদি আমরা ফেলি তাহলে আমরা বলতে পারি ত্বরণ সমান, আমরা সূত্রটা লিখি, ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময় সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। তাহলে আমরা এখান থেকে ত্বরণটা পেতে পারি শেষ বেগ হলো 60 আর আদি বেগ হলো 30 আর নিচে হলো সময়, তার সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে এর এককটা হলো মিটার পার সেকেন্ড তার স্কয়ার। তাহলে বিয়োগ করলে হয় 30, নিচে 10 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ত্বরণের যে একটা গাণিতিক সমস্যা এটা সম্পর্কে আমরা জানলাম। এই গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা উপরের শ্রেণীতে কিছু ধারণা পেলাম এবং এই শ্রেণীর যে ধারণা রয়েছে সেটাও পেলাম। তো মন্দনটা বের করতে গেলেও আমরা দেখব যে শুধুমাত্র এর যদি মন্দন চাওয়া হয় তাহলে 30 বিয়োগ 60, তাহলে এখানে এটা -30 -3। তাহলে এই মন্দন আমরা একটা সংজ্ঞা দিয়েছি যে ঋণাত্মক, এই যে ত্বরণের ঋণাত্মক চিহ্নকে প্রকাশ করাকে আমরা বলতে পারি মন্দন। তাহলে এটা মন্দন সম্পর্কে জানলাম। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আগামী ক্লাসে আমার সাথে মানে ঠিক করবা, SMS করবা যে আমাদের এখানে বুঝতে সমস্যা আছে, আমি আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। তো আজকে সবাই তোমরা ভালো থাকো, এই বলে আমি তোমাদের আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।